আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী থেকে আজকে আমি সিলেট বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্ন এসেছে সেটি নিয়ে আলোচনা করব। আমরা পূর্বের ভিডিওতে সৃজনশীল প্রথমটি বুঝিয়ে দিয়েছি। আজকে আমরা সিলেট বোর্ডের দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটি আপনাদেরকে বুঝিয়ে দেব। সকলেই প্রশ্নটির সাথে রাখেন এবং আমি আপনাদেরকে প্রশ্নটি অবশ্যই স্ক্রিনে দিয়ে দিব, একটু ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করবেন। তো দেখেন, এখন আমি আপনাদের সামনে প্রশ্নটি পড়ব, ভালোভাবে প্রশ্নটি বুঝবেন। কারণ হচ্ছে, যদি আমরা প্রশ্নটি না বুঝি তাহলে আমরা কখনোই অঙ্কগুলো ভালোভাবে সঠিক সমাধান করতে পারবো না। কারণ আর্থিক অবস্থা বিবরণীর মূল ভিত্তি হচ্ছে যে আপনাকে কি করতে হবে, প্রশ্নটি ভালোভাবে বুঝতে হবে যদি অঙ্ক সমাধান করতে চান আপনি। তাহলে আমরা এখানে রেয়া মিল দেখব। ভালো করে মনে রাখেন, প্রশ্নে একটি রেয়া মিল দেওয়া থাকবে। এই রেয়া মিলের নিচে আমাদের কিছু সমন্বয় দেওয়া থাকবে। আর এর সমন্বয়ের সাথে রেয়া মিলের সাথে সমন্বয়গুলোর কিন্তু আমাদেরকে অবশ্যই অ্যাডজাস্টিং বা সমন্বয় করতে হবে। তাহলে আমরা কিভাবে বুঝবো? দেখেন, আপনি যখন রেয়া মিল পড়বেন তখন ধরে নিন আপনি এখানে বেতন দেখতে পাবেন। রেয়া মিলের ভিতরে সমন্বয় একে হয়তো বেতন সম্পর্কে কোনো কিছু বলবে। তাহলে আপনি যখন এই যে বেতনটা পড়ছেন, কিন্তু সমন্বয়ে এসে যদি আপনি বেতন সম্পর্কে কোনো কিছু দেখেন, রেয়া মিলে এসে আপনি বেতনের পাশে একটি দাগ দিয়ে দিবেন। কারণটি হচ্ছে, যখন আপনি রেয়া মিলটি পড়তে যাবেন তখন বেতনের পাশে যদি এই দাগটা দেখেন তখন আপনি ধরে নেবেন যে এটির সাথে অবশ্যই সমন্বয় আছে, আমাকে সমন্বয় করতে হবে। না হলে আমরা ম্যাক্সিমাম সময় অঙ্ক করতে গেলে ভুলে যাই। আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে প্রশ্নটি পড়ে শোনাবো। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে প্রশ্নটি বোঝার জন্য চেষ্টা করবেন। আমাদেরকে দ্বিতীয় প্রশ্নটি বলছে, 2023 সালের 31শে ডিসেম্বর তারিখে সেবা এন্টারপ্রাইজের রেয়া মিল নিম্নে প্রদত্ত হলো। সেবা এন্টারপ্রাইজ রেয়া মিল 31শে ডিসেম্বর 2023। হিসাবের নাম ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ডেবিট ক্রেডিট এখানে সঠিকভাবে দেওয়া আছে। বলছে অফিস সরঞ্জাম, অগ্রিম বীমা খরচ, অফিস সরবরাহ, পুঞ্জীভূত অবচয়, প্রদেয় মজুরি, অগ্রিম পরিবহন খরচ, সেবা রাজস্ব, অনুপার্জিত সেবা রাজস্ব, মূলধন। এরপরে সমন্বয় আমাদেরকে বলছে অব্যবহৃত অফিস সরবরাহ 4,500 টাকা। ওই যে অফিস সরবরাহ আছে তার পাশে একটি দাগ দিবেন, কারণ এটির সাথে সমন্বয় হবে। 2 নম্বরে বলছে অফিস সরঞ্জামের উপর 10% অবচয় ধার্য করো। এখানে অফিস সরঞ্জামের সাথে একটি দাগ দিবেন। প্রতি মাসে 6,000 টাকা হারে অগ্রিম বীমা নিঃশেষ হয়। এখানে খুবই গুরুত্বপূর্ণ যে অগ্রিম বীমা আছে আপনাদের মিলে, বীমা খরচ, অগ্রিম বীমা খরচ, তার পাশে একটি দাগ দিবেন। 4 নম্বর সমন্বয় বলছে অনুপার্জিত সেবা রাজস্বের বিপক্ষে 50% সেবা প্রদান। অনুপার্জিত সেবা রাজস্বের সাথে একটি দাগ দিবেন। 5 নম্বরে বলছে অগ্রিম প্রদত্ত পরিবহন খরচ থেকে 4,500 টাকার সেবা পাওয়া গিয়েছে। আপনাদের যে অগ্রিম পরিবহন খরচ আছে তার পাশে একটি দাগ দিবেন। ক নম্বরে বলছে মোট সেবা সরঞ্জামের পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে বলছে আয় বিবরণী প্রস্তুত করো। ঘ নম্বরে বলছে চলতি সম্পদ ও চলতি দায়ের নির্ণয় পূর্বক কার্যকরী মূলধনের পরিমাণ নির্ণয় করো। এই ছিল প্রশ্ন। এখন আমি আপনাদেরকে ক, খ, গ তিনটি সমাধান করে দিব। ক নম্বরে বলছে যে মোট সেবা সরঞ্জামের মোট সেবা রাজস্বের পরিমাণ নির্ণয় করতে বলছে। তো আমরা এখানে লিখে নিব মোট সেবা রাজস্বের পরিমাণ নির্ণয়। সেবা রাজস্ব বলতে বোঝানো হচ্ছে সেবা আয় কতটুকু তা বের করতে বলছে। তো আমরা এখানে অবশ্যই লিখে নিব যে সেবা আয়ের পরিমাণ। আমাদের দেখেন রেয়া মিলে বলছে সেবা রাজস্ব বা সেবা আয় দেওয়া আছে একটি। তো আমরা এখানে লিখে নিব যে সেবা রাজস্ব, এই কথাটা আমরা অবশ্যই এখানে কি করব, লিখে নিব। সেবা রাজস্ব দেওয়া আছে কত আপনাদের, যে 35,000 টাকা। এই 35,000 টাকা আপনি এখানে লিখে নেবেন। তার সাথে আপনি এখানে যোগ করবেন যদি অন্যান্য কোনো আপনার আয় থাকে। তো দেখেন আমাদের কি আছে, আমাদের কিন্তু রেয়া মিলের ভিতরে আর কোনো আয় নেই, আমাদেরকে সমন্বয় দেখতে হবে। সমন্বয়ের 4 নম্বরে বলছে কি অনুপার্জিত সেবা রাজস্বের বিপক্ষে 50% সেবা প্রদান। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখেন অনুপার্জিত সেবা রাজস্ব বা সেবা আয়, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে এটি হচ্ছে অগ্রিম আয়। কি আয়? এটি হচ্ছে আপনার জন্য একটি অগ্রিম আয়। আর অগ্রিম আয় আপনার জন্য একটি চলতি দায়। এটি আপনার জন্য একটি কি দায়? চলতি দায়। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে আপনি একজন ব্যক্তিকে সেবা দিবেন বলে তার নিকট থেকে টাকাটা আগে নিয়ে নিয়েছেন।
তো দেখেন আমাদের রেওয়ামিলের ভিতরে বলছে অনুপার্জিত সেবা রাজস্বের পরিমাণ হচ্ছে 3000 টাকা। কত টাকা? 3000 টাকা। এই 3000 টাকা আপনি একজন ব্যক্তিকে সেবা দিবেন বলে তার নিকট থেকে নিয়ে গিয়েছেন। তার মানে আপনি এখনো তাকে সেবা দেন নাই। তাহলে এই যে আপনি 3000 টাকা তার থেকে নিয়েছেন, তাহলে এখন আপনাকে এটি সেবা দিয়ে পরিশোধ করতে হবে। ঠিক 4 নম্বর সমন্বয় বলছে যে অনুপার্জিত সেবা রাজস্বের বিপক্ষে 50% সেবা প্রদান। এখন আপনি এখানে 50% সেবা দিয়ে দিয়েছেন। তাহলে যদি আপনি 50% সেবা দেন, আপনার এখানে অর্জিত হয়ে যাবে 1500 টাকা। এই 1500 টাকা এখন আপনার জন্য আয় হয়ে যাবে। এতদিন কিন্তু দায় ছিল, এখন আপনার জন্য আয় হয়ে যাবে। তাহলে আমার আয়টুকু এখন যদি আমি বিয়োগ করে দিই, আমাদের এখানে থাকবে কত? 1500 টাকা। এই 1500 টাকা কিন্তু এখন আমার চলতি দায় থেকে যাবে। কিন্তু মাঝখান দিয়ে আমার 50% এখন আয় হয়ে গিয়েছে। সেজন্য আমরা এখানে লিখে নিব অর্জিত সেবা আয়। অর্জিত সেবা আয় বা অর্জিত সেবা রাজস্ব, এই কথাটা আপনার এখানে লিখে নিতে পারেন। 1500 টাকা। 1500 টাকা। এটা আমরা এখানে কি করব? লিখে নিব। তো যোগ করলে আমাদের এখানে আসবে ৩৬৫০০ টাকা। আমাদের আর কোনো আয় নেই। তো আশা করি আপনারা ক নাম্বারটি বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি বুঝিয়ে দিব। এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি বুঝিয়ে দিব। খ নাম্বার আমাদেরকে বলছে আয় বিবরণী প্রস্তুত করতে। এই অঙ্কটি হচ্ছে আমাদের একটি সেবাধর্মী ব্যবসায়ী প্রতিষ্ঠানের অঙ্ক। আর সেবাধর্মী ব্যবসায়ী প্রতিষ্ঠানের অঙ্ক যখন আমরা করতে যাব, তখন আমরা শুধুমাত্র আয় বিবরণী প্রস্তুত করব। আয় বিবরণী কিভাবে প্রস্তুত করে? আমরা মোট আয় থেকে মোট ব্যয়গুলো বিয়োগ করলে এখানে নিট মুনাফাটা পেয়ে যাব। আর কিন্তু বিশদ আয় বিবরণীতে আমাদেরকে অনেক কিছুই বের করতে হয়। শুধুমাত্র আয় বিবরণীতে আমরা মোট আয় থেকে মোট ব্যয় বিয়োগ করলে কি পাবো? এখানে আয় বিবরণীর যে ফলাফল নিট মুনাফা আসবে তা পেয়ে যাব। তো আমরা কিন্তু ক নাম্বার আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে সেবার পরিমাণ কত ছিল বা সেবা রাজস্ব কত ছিল। তো আমরা এখানে লিখে নিব সেবা রাজস্ব। সেবা রাজস্বের পরিমাণ আমরা কত পেয়েছিলাম ক নাম্বারে? সেটি আমরা এখানে লিখে নিব ক হতে। এই কথাটা আমরা এখানে লিখে নিব। তো কত পেয়েছিলাম? নেবেন ৩৬৫০০ টাকায়। এটি আমরা এখানে লিখে নিব। তার থেকে আমরা বিয়োগ করব ব্যয় সমূহ। কি বিয়োগ করব? ব্যয় সমূহ আমরা এখানে বিয়োগ করে ফেলব। তো দেখেন ব্যয় কি কি আছে আমাদেরকে একটু দেখতে হবে। ব্যয় দেওয়া আছে আমাদের এখানে রেওয়ামিলের ভিতরে। আমরা আগে দেখব যে ব্যয় আছে কিনা। আমাদের এখানে আছে অফিস সরবরাহ, এটি হবে না। পুঞ্জীভূত অবচয় কোনো কিছুই নেই। আমাদের দেখেন রেওয়ামিলের ভিতর কোনো ব্যয় নেই। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে রেওয়ামিলের ভিতর কোনো ব্যয় নেই। অনেকে যেটি মনে করে যে অগ্রিম বীমা খরচ এগুলো আমার জন্য ব্যয় না, আমাদেরকে এখন সমন্বয়ে যেতে হবে। সমন্বয় একই কি বলছে? বলছে অব্যবহৃত অফিস সরবরাহ ৪৫০০ টাকা। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখেন আপনাদেরকে অফিস সরবরাহ বলছে। অফিস সরবরাহ যে কথা, অফিস সাপ্লাইজ একই কথা। তাহলে অফিস সাপ্লাইজ এটা আপনার জন্য একটি চলতি সম্পদ ছিল। দেখেন অফিস সাপ্লাইজের পরিমাণ ছিল আমাদের ১২৫০০ টাকা। সেখান থেকে বলছে ৪৫০০ টাকা এখনো অব্যবহৃত রয়ে গিয়েছে। তাহলে আপনি ব্যবহার করছেন কত? ৮০০০ টাকা। যত টাকা ব্যবহার করবেন তাই আপনার জন্য কি হয়ে যাবে? ব্যয় হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখব ব্যবহৃত অফিস সরবরাহ এটি আমরা এখানে লিখে নিব ৮০০০ টাকা। এরপরে দেখেন আমাদের আছে কি ২ নম্বর সমন্বয় বলছে অফিস সরঞ্জামের উপর 10% অবচয় ধার্য করতে হবে। অবচয় আপনার জন্য অবশ্যই একটি ব্যয়। তো আমরা এখানে লিখে নিব অফিস সরঞ্জামের অবচয়। অফিস সরঞ্জামের অবচয় এটি আমরা এখানে লিখে নিব। তো তার উপরে টাকা কত দেওয়া আছে? দেখেন অফিস সরঞ্জামের টাকা দেওয়া আছে আমাদের রেওয়ামিলের ভিতরে যে ৪০,০০০ টাকা। তো আমরা এখানে ৪০,০০০ টাকা এখানে বসাবো। তার উপরে তারা বলছে যে 10%, তাহলে 10% করে দেবেন সরাসরি। তাহলে আপনাদের এখানে আসবে ৪০০০ টাকা। এরপরে দেখেন ৩ নম্বর সমন্বয় বলছে কি? বলছে প্রতি মাসে ৬০০ টাকা হারে অগ্রিম বীমা নিশ্চিত হয়। অগ্রিম বীমা এটিও আপনার জন্য একটি কি? এটি আপনার জন্য একটি চলতি সম্পদ। আর এটি যদি আপনার জন্য নিশ্চিত হয়ে যায়, তার মানে এটি অবশ্যই ব্যয় হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখে নিব বীমা খরচ। দেখেন অগ্রিম বীমার টাকা দেখেন বলছে যে প্রত্যেক মাসে ৬০০ টাকা। যদি প্রত্যেক মাসে অগ্রিম বীমা ৬০০ টাকা করে হয়, তাহলে আমরা অঙ্ক করি ১ বছরের জন্য। সেজন্য আমরা এখানে কি করব?
12 দ্বারা এটিকে গুণ করে ফেলবো, তাহলে আমাদের এখানে আসবে 7,200 টাকা। এটি হচ্ছে আমাদের জন্য বীমা খরচের পরিমাণ। এরপরে দেখেন 4 নম্বরে বলছে অনুপার্জিত সেবার আদেশের, এটি এখানে আসবে না। এরপরে 5 নম্বরে বলছে অগ্রিম প্রদত্ত পরিবহন খরচ থেকে 4,500 টাকার সেবা পাওয়া গিয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অগ্রিম প্রদত্ত পরিবহন খরচ দেখেন রে মিলে দেওয়া আছে কত, আমাদেরকে বলছে যে 8,500 টাকা। অগ্রিম প্রদত্ত পরিবহন খরচ ছিল 8,500 টাকা। এই 8,500 টাকা ছিল অগ্রিম প্রদত্ত পরিবহন খরচের পরিমাণ। সেখান থেকে আপনি কি পেয়েছেন, সেবা পেয়েছেন কত, 4,500 টাকা। তো আমরা এখানে 4,500 টাকা কি করে ফেলবো, বিয়োগ করে ফেলবো, তাহলে আমাদের থাকবে কত, 4,000 টাকা। এই যে 4,000 টাকা আছে এটা এখনো অগ্রিম রয়ে গিয়েছে, আর এখানে যে 4,500 টাকার আপনি সেবা পেয়েছেন এটা আপনার জন্য ব্যয় হয়ে গিয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, পরিবহন খরচটা হচ্ছে আপনার জন্য একটি ব্যয়, আর ব্যয়টা যখন অগ্রিম থাকবে তখন এটা আপনার জন্য চলতি সম্পদ। আবার ওই ব্যয়টা পরিবহন থেকে যখন আপনি সেবা পাবেন অবশ্যই আপনাকে পরিবহন খরচ দিতে হবে, তার মানে আপনার অবশ্যই ব্যয় হয়ে যাবে। সেজন্য এখানে আমাদের 4,500 টাকা এটি পরিবহন খরচ হিসেবে গণ্য হবে। তো আমরা এখানে লিখে নিব পরিবহন খরচ 4,500 টাকা, এটি আমরা এখানে লিখে নিব। এরপরে দেখেন আমাদের কিন্তু আর কোনো ব্যয় নেই, এখন আমরা সবগুলো ব্যয়কে যোগ করব, তাহলে দেখেন আমাদের কত আসে, 8,000 4,000 12,000 টাকা, তারপর হচ্ছে 7,200 টাকা, যোগ করব 4,500 টাকা, তাহলে আমাদের এখানে আসবে 23,700 টাকা। 23,700 টাকা, এটিকে আমরা কি করব, আয় থেকে বিয়োগ করে ফেলবো। তাহলে দেখেন আমাদের আয় আছে কত, 36,500, বিয়োগ করলে আসবে আমাদের 12,800 টাকা। এই 12,800 আমরা এখান থেকে বিয়োগ করলে 12,000 টাকাই আমাদের জন্য হয়ে যাবে কি, 12,800 টাকা হয়ে যাবে আমাদের জন্য নিট মুনাফা বা নিট লাভ। আশা করি আপনারা এই খ নাম্বারটিও বুঝতে পারছেন খুব সহজে। যদি বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এখন আমরা এখানে আপনাদেরকে ঘ নাম্বারটি সমাধান করে দেব। এখন আমি আপনাদেরকে ঘ নাম্বারটি বুঝিয়ে দিব। ঘ নাম্বার আমাদেরকে বলছে চলতি সম্পদ ও চলতি দায় নির্ণয় পূর্বক কার্যকরী মূলধন দেখাও। এখানে কার্যকরী মূলধন নির্ণয় করতে বলছে আমাদেরকে। তা আমরা এখানে অবশ্যই কার্যকরী মূলধনের পরিমাণ নির্ণয় করব। এই কার্যকরী মূলধনের পরিমাণ নির্ণয় করার জন্য আপনাদেরকে জানতে হবে এটি কিভাবে নির্ণয় করতে হয়। তা আমি এখানে লিখে রাখছি, দেখেন চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করলে আপনি কার্যকরী মূলধন বা চলতি মূলধনের পরিমাণটা পেয়ে যাবেন। এই জিনিসটা একটু ভালো করে মনে রাখেন যে চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করবেন তাহলে কার্যকরী মূলধনটা পেয়ে যাবেন বা চলতি মূলধনটা পেয়ে যাবেন। তো আমাদেরকে এখানে দেখতে হবে যে চলতি সম্পদ কি কি আছে। তা আমাদের এখানে অবশ্যই যেহেতু আগে চলতি সম্পদ আসবে সেজন্য আমরা এখানে লিখে নিব চলতি সম্পদ, কারণ চলতি সম্পদ থেকে চলতি দায় আমাদেরকে কি করে ফেলতে হবে, বিয়োগ করে ফেলতে হবে। তো চলতি সম্পদ কি আছে দেখেন, প্রথমে বলছে আমাদের অফিস সরঞ্জাম রেয়া মিলে, এটি কিন্তু স্থায়ী সম্পদ, এখানে আসবে না। এরপরে বলছে অগ্রিম বীমা খরচ, এটি আপনার জন্য অবশ্যই একটি চলতি সম্পদ, তাহলে আপনি এখানে লিখে নিবেন অগ্রিম বীমা খরচ। কত টাকা দেওয়া আছে দেখেন, দেওয়া আছে 12,000 টাকা, এটিকে ফার্স্ট কলামে লিখবেন আপনি। 12,000 টাকা কি করবেন, ফার্স্ট কলামে লিখে নেবেন। 12,000 টাকা ফার্স্ট কলামে লেখার পরে দেখেন আমাদের অগ্রিম বীমা খরচ যেহেতু দেওয়া আছে, সমন্বয় আমাদেরকে কি বলছে, সমন্বয় 2 বলছে যে প্রতি মাসে 6,000 টাকা করে অগ্রিম বীমা নিঃশেষিত হয়। প্রত্যেক মাসে কি হবে, অগ্রিম বীমা আমাদের নিঃশেষিত হয়ে যাবে, তার মানে বীমা খরচ হয়ে যাবে। তাহলে আমরা এখানে বীমা খরচটাকে বিয়োগ করে ফেলবো। অগ্রিম বীমা সম্পদ, এটি যদি আমার জন্য খরচ হয়ে যায় তার মানে এটি অবশ্যই আমার সম্পদের পরিমাণকে কমিয়ে দিবে। খ নাম্বারে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে 7,200 টাকা, তাহলে আমাদের এখানে কত আসে দেখেন, বিয়োগ করব, বিয়োগ করলে আমাদের এখানে আসবে 4,800 টাকা। এরপরে দেখেন আমাদের আছে এখানে অফিস সরবরাহ, এটিও আমাদের জন্য একটি চলতি সম্পদ। আর এখানে সমন্বয়ে একই বলছে কি অফিস সরবরাহ সম্পর্কে, বলছে অব্যবহৃত অফিস সরবরাহ 4,500 টাকা। যতটুকু অব্যবহৃত আছে তাই আপনার জন্য হয়ে যাবে কি চলতি সম্পদ। আপনারা এখানে লিখবেন অব্যবহৃত অফিস সরবরাহ 4,500 টাকা, এটি হয়ে যাবে আমাদের জন্য চলতি সম্পদ। এরপরে দেখেন আমাদের কি আছে, আমাদের দেওয়া আছে অগ্রিম পরিবহন খরচ, এটি আপনার জন্য একটি চলতি সম্পদ। তো আমরা এখানে লিখে নিব অগ্রিম
অগ্রিম পরিবহন খরচ, পরিবহন খরচ এটি আপনার জন্য কি চলতি সম্পদ, এটির সাথে সমন্বয় আছে। দেখেন আমাদেরকে বলছে ৮৫০০ টাকা, এটির টাকা দেওয়া আছে, আমরা সমন্বয় প্রথম কলামে লিখব। সমন্বয় ৫-এ কি বলছে দেখেন, বলছে অগ্রিম প্রদত্ত পরিবহন খরচ থেকে ৪৫০০ টাকা সেবা পাওয়া গিয়েছে। তার মানে আপনি সেবা পেয়ে গিয়েছেন, আপনার ব্যয় হয়ে যাবে। তাহলে আপনি এখান থেকে বিয়োগ করবেন, বিয়োগ পরিবহন খরচ। অবশ্যই আপনি এখানে বিয়োগ করে ফেলবেন পরিবহন খরচ। কত টাকা? ৪৫০০ টাকা। তাহলে আপনার অবশিষ্ট থাকবে কত? ৪০০০ টাকা। এটি রয়ে গেছে আপনার জন্য এখনো চলতি সম্পদ হিসাবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখেন আমাদের আর কোনো চলতি সম্পদ কিন্তু রেয়ামিলের ভিতরে নেই, সমনের ভিতরে আমাদেরকে দেখতে হবে। তো দেখেন অব্যবহৃত অফিস সরবরাহের কাজ কিন্তু আমরা এখানে করে ফেলছি। এরপরে ২ নম্বর সমন্বয়ে অবচয়, এটা আমার জন্য এখানে আসবে না, এটা আমার জন্য একটি ব্যয়। প্রতি মাসের বিমা খরচের কাজও আমরা করে ফেলছি। আমাদের কিন্তু আর কোনো চলতি সম্পদ নেই। তাহলে আমরা এই তিনটিকে যোগ করব। তো যোগ করলে আমাদের এখানে কত আসে দেখেন, আমাদের এখানে আসবে ১৩৩০০ টাকা। ১৩৩০০ টাকা, এটি হচ্ছে আমাদের জন্য চলতি সম্পদের পরিমাণ। এখন আমরা এখান থেকে বিয়োগ করব চলতি দায়। কি বিয়োগ করব? চলতি দায়গুলোকে আমরা বিয়োগ করে ফেলব। এখানে লিখব বিয়োগ চলতি দায়। দেখেন রেয়ামিলের ভিতরে একটি দেওয়া আছে প্রথমে প্রদেয় মজুরি। প্রদেয় শব্দের অর্থ হচ্ছে দিব। প্রদেয় শব্দের অর্থ কি? দিব। যতদিন না দিবেন ততদিন পর্যন্ত এটা আপনার জন্য কি থাকবে? দায় থেকে যাবে, চলতি দায়। তো আমরা এখানে লিখে নিব যে প্রদেয় মজুরির টাকা কত দেওয়া আছে? ৬০০০ টাকা। এই ৬০০০ টাকা আমরা অবশ্যই এখানে লিখে নিব সেকেন্ড কলামে। দেখেন আমাদের কিন্তু রেয়ামিলের ভিতরে আরেকটি চলতি দায় দেওয়া আছে অনুপার্জিত সেবা রাজস্ব। এটি অবশ্যই এখানে লিখে নেবেন অনুপার্জিত সেবা রাজস্ব। সেবা রাজস্ব এটি এখানে লিখে নেবেন। কত টাকা দেওয়া আছে? দেওয়া আছে আমাদের ৩০০০ টাকা। এটি প্রথম কলামে আপনি অবশ্যই এখানে লিখে নেবেন। এই সম্পর্কে বলছে সমন্বয় ছাড়ে যে অনুপার্জিত সেবা রাজস্বের বিপক্ষে ৫০% সেবা প্রদান, মানে আপনি ৫০% সেবা প্রদান করে ফেলছেন, তাহলে আপনার অবশ্যই দায়ের পরিমাণ কমে যাবে। তাহলে এখানে লিখে নেবেন বিয়োগ অর্জিত সেবায়। মানে আপনার সেবায় হয়ে গিয়েছে। অর্জিত সেবায় বা সেবা রাজস্ব এই কথাটাও লিখতে পারেন আপনারা এখানে। ৫০% এখানে ক নম্বরে দেখিয়ে দিয়েছি আমি আপনাদেরকে। তাহলে আমাদের এই ১৫০০ টাকা হচ্ছে কি দায়ের পরিমাণ। আমাদের কিন্তু আর কোনো চলতি দায় নেই পুরো এই অঙ্কটিতে। তাহলে আমরা এখানে সবগুলো যোগ করব, ৭৫০০ টাকা আসবে। তার থেকে আমরা উপরের টাকাগুলো বিয়োগ করব, ১৩৩০০ বিয়োগ ৭৫০০। তাহলে আমাদের এখানে আসবে ৫৮০০ টাকা। এই ৫৮০০ টাকাই হচ্ছে আমাদের জন্য কার্যকরী মূলধনের পরিমাণ। এটি হচ্ছে আমাদের জন্য কি কার্যকরী মূলধন। আশা করি আপনারা পুরো সৃজনশীল প্রশ্নটি বুঝতে পারছেন। যদি বুঝতে কোথাও সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আরো কঠিন প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। সকলেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।